বলছে আরে এই মেয়েটাকে না আসবো, কালো না মোটা না ফর্সা না লম্বা আমরা নিয়ে দেখবো, কাক ভোট দেবো আমরা। আবার গেলাম, তাই হচ্ছে গল্প আর কি। বক্তব্য দিয়ে দিয়ে আমার অবস্থা একদম খারাপ, পিঠ পাজা টানি নেওয়া। তা বক্তব্য দেওয়ার ইচ্ছা শক্তি আর নাই। গল্প সল্প শুনিয়ে চলে গেলে হবে না, বক্তব্য দিতে হবে হবে। আগে আজকে আমরা এই মুহূর্তে নটলা কারবালা মাঠে উপস্থিত হয়েছি। এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সান্ধ্যকালীন প্রচারণায় আপনারা জানেন যে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই এবারের বিধানসভা নির্বাচন আগামী 23শে এপ্রিল, সে শুভদিন আসতে চলেছে। এই নির্বাচন উন্নয়নের, শান্তি সম্প্রীতির প্রতীক, ভালোবাসার প্রতীক। আমাদের মাতৃভূমি নেত্রী, উন্নয়ন অগ্রগতির রোল মডেল, আধুনিক বাংলার স্থপতি, গ্রাম বাংলাকে যিনি ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ উন্নয়নকারী, ক্ষমতা বোনরা, দিদিরা, আমার বন্ধু বান্ধবরা, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান, শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছি। আমি শুধু আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই মিলে আগামীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আর বিশেষ করে এই যে বাংলায় জন্ম থেকে মৃত্যু অবধি একাধিক উন্নয়ন, টাকা, বিভিন্ন ভাতা, ফ্রিতে রেশনে চাল, ডাল, আটা, চিনি, তেল ইত্যাদির মতো জিনিসপত্র, আর মা বোনেদের আপনাদের বিশ্ববিখ্যাত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, ওটা সব মিলিয়ে যদি হিসাব করা যায় দেখবেন এক একটা পরিবার লক্ষাধিক টাকার কাছাকাছি সুবিধা পায়। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট, আত্মত্যাগ, অত্যাচার, লড়াইয়ের মাধ্যমে উনি আমাদের এই সুবিধাগুলি দিয়ে আসছেন। তাই আপনারা কেউ ভুল করবেন না। এলাকায় কেউ কংগ্রেস, সিপিএম, আইএসএফ ইত্যাদি দল করতে চাইলে তাদের বুঝাবেন, আপনারা মহিলাদের বুঝাবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে সেদিন কিন্তু আফসোস করার আর সুযোগ থাকবে না। বাঙালিরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় তাহলে কিন্তু একদিন বসে মাথা আছড়িয়ে ভাববে আমরা কাকে হারালাম। তাই কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নিতে হয়, যত্ন নিতে হয়। তা সেক্ষেত্রে আপনারা সে সুযোগ হাতছাড়া করবেন না। কারণ ভারতবর্ষের আর কোনো দল নেই, আর বাংলারও কোনো দল নেই। আগে অতীতে কংগ্রেস, সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল, তারা বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তারা বাড়ি বাড়ি গরিব, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, সম্পন্নহীন মানুষদের তেমন কোন উন্নয়ন কিছুই দিয়ে যেতে পারেনি। তাই আর একটা দল, সাম্প্রদায়িক দল, যারা বিজেপি, যারা বিষাক্ত বিশ্বাস্প ছড়ায়, যারা সাম্প্রদায়িকতার ধর্মীয় মেরুকরণ করে, যারা সংখ্যালঘু, উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে, রক্ত লাশ দেখতে চায়, যারা লাশের উপর নির্ভরশীল করে রাজনীতি করে, তারা কিন্তু পেছনে যখন লেগে আছে, যখন দেখছে মুসলিমদের ভোট পাওয়া যাবে না, কোনো মতো মুসলিমরা জান গেলেও, কোটি কোটি টাকা দিলেও বিজেপির পদ্মফুলকে ভোট দেবে না, তাই তখন কি করেছে, তারা কিছু লোক, ব্যবসায়ী লোক হায়ার করেছে বাংলার সবকিছু সিটে। যেমন ইটাহারে কংগ্রেসকে হায়ার করেছে, যে আয় আমাদের অবৈধ টাকা আছে, নাও, কংগ্রেস নামে হাতের দল নাও, মার্কা নাও, মরা হাত, সেটাতে ভোট দাও, অবৈধ টাকা নাও, আর আমরা এসআর করে কিছু ভোট বাদ দিই। এই বাদ দেওয়ার ফলে আমরা বিজেপিকে জেতাই। এই তাদের বৃহৎ প্ল্যান আছে। আপনারা সবাই সজাগ সচেতন থাকবে। তারা এসব কাজ করে বেড়াচ্ছে, তারা সাধারণ গরিব অসহায় মানুষকে
এই দলকে হারিয়ে তারা উন্নয়ন ব্যাহত করতে চায়, তাদের থেকে সজাগ সাবধান থাকবেন। আজকে তারা 21-এ আমাদের দলে ছিল, টিকিট না পেয়ে নিজেদেরই স্বার্থ, অবৈধ অর্থ, ক্ষমতা, চেয়ার, অবৈধ সুবিধা নিতে হবে, তাতে মুসলিমরা মরে যাক, লাশ হোক, রক্ত হোক। সিগারেট খেলো তো সিগারেটের গন্ধটা ভালো লাগে, বিড়ির গন্ধ মাথা ধরে যাবে। আমরা তো বিড়ি সিগারেট খাই না, তাই আমি বলবো আপনারা যারা 21 সালে আমাদের দল মানুষজন ইটাহারে সবাইকে ফেলে অবৈধ অর্থের জন্য টিকিটটা না পেয়ে, টিকিটটাই জীবনে তাদের শেষ কথা, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের যায় আসে না, তারা 1 সেকেন্ড ভাবেনি এই সংখ্যালঘু ভাইদের যারা 10 বছর যারা জিতালেন আপনারা ভোট দিয়ে, তারা একটা সেকেন্ড না ভেবে চলে গেছিল বিজেপিতে। সেই বিজেপি ক্ষমতায় যদি 21 সালে আসতো, সে ভদ্রলোকরা আর বিজেপি থেকে কংগ্রেসে যেত না, তারা অবৈধ টাকা, অর্থ, ব্যবসা তারা করতো, ক্ষমতাটা নিয়ে থাকতো। আজকে বিজেপি ক্ষমতায় আসেনি বলে কখনো কংগ্রেস, কখনো বিজেপি, আবার 24 সালে বিজেপি গোপনে সুকান্ত মজুমদারের কাছে টাকা এনে আবার পঞ্চায়েতের সর্বদল, আবার এখন নাকি কংগ্রেস। কোন কংগ্রেস না, তারা সুবিধাবাদী, মিস্টার সুবিধাবাদী দল, সুবিধাবাদী কংগ্রেস। তারা এখন দল বদলানোর অবস্থা, এ দল সে দল গোটা দুনিয়া ঘুরে বেরিয়েছে, সে সব জায়গায় খেয়ে বেড়ানো লোক, সব জায়গায় ঘুরে বেড়ানোর লোক। এদের থেকে সাবধান। একটা মুসলিম ভোট কংগ্রেসকে দিলে বিজেপি জিতে যাবে। সেদিন বিজেপি ক্ষমতায় আসলে মহা বিপদ, ভয়ঙ্কর দিন আসবে। আর তারা 21 সালে চলে গেছিল, আর সেদিন যদি ক্ষমতায় বিজেপি আসতো, এই মুসলিম মানুষদের রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়িতে লাশ করাতে হতো। বিজেপি এতটাই খতরনাক পার্টি। সেদিন কিন্তু তারা সেটা ভাবেনি। সারা বিশ্বের, ভারতবর্ষের মুসলিমের তাবর লিডারশিপরা তাকিয়েছিল 21 সালে বাংলার মুসলিম সমাজের দিকে। কেন? যে মুসলিম সমাজ কি ভুল করে কংগ্রেস, সিপিএম, খুচরো দলগুলোকে ভোট দিয়ে দেয় কি না? আর ভোট দিয়ে দিলে বিজেপি ক্ষমতায় আসলে কি হবে বাংলার মুসলিমদের? ভারতবর্ষের সবাই তাকিয়েছিল। এমনকি আমার বাংলাদেশে, মালয়েশিয়াতে অনেক বন্ধু থাকে, তারা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে লিখে পাঠাতো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার নাম্বার সবাই জানে, তাই তারা লিখে পাঠাতো মুসলিমরা কি করছে। সেদিন আপনারা এই ডারের মানুষ, বাংলার মানুষ, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ, জ্ঞানী সত্তা, বুদ্ধিমত্তা, সততায়, মেধাবিতায় আপনারা নিজেরাই জনতায় নেতা হয়ে একটা ইতিহাস তৈরি করেছিলেন। একটি ভোট ভাগ না করে 100% তৃণমূল জরাফুলকে ভোট দিয়ে সেদিন আপনারা এই বাংলাকে লাখ লাখ কোটি কোটি মুসলিম সমাজকে, এই শান্তি সম্প্রীতিকে বাঁচিয়ে নিয়েছিলেন। আর সেদিন যদি আপনারা ভোটটা ভাগ করে দিতেন, তাহলে কিন্তু বড় বিপদ হতো। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের ছোটখাটো ভুল, আমরা আছি এখানে জনপ্রতিনিধি, আমার ভাইরা কেউ মেম্বার, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ জেলা পরিষদ, কিংবা কোন নেতা কর্মী আছে, আমাদের কোন ভুল, আমাদের কোন ব্যর্থতা জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বা ব্যর্থ ভাববেন না। নিজেদের ছোটখাটো মতান্তর, মতভেদ, মত পার্থক্য, এই গাঁও গ্রামবাসীর গল্প ঝগড়া, সেগুলো পরে করা যাবে, কিন্তু এখন এই বৃহৎ যুদ্ধের সময় এখন সে কাজ করা যাবে না। আবার একটা যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে আপনারা আমাদের হাতিয়ার। যুদ্ধ করতে গেলে, এই সাম্প্রদায়িক দলকে উৎখাত করতে গেলে, চিরবিদায় জানাতে গেলে আমাদের এক ঐক্যবদ্ধ ভিন্নভাবে লড়তে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। কথায় আছে, একা থাকলে তুমি ব্যক্তি, ঐক্যে থাকলে তুমি শক্তি। আপনারা ঐক্য হারাবেন না। ঐক্য হারালে কিন্তু অনেক বিপদ, অনেক বেনজল ঢুকে পড়বে। আমি শুধু আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে বলতে চাই, আমি আপনাদের সঙ্গে আছি। আজকে লড়াই সংগ্রাম রাজপথে, আজকে দুর্যোগ দুর্বিপাকে, বিপদে আপদে, উন্নয়নে, শান্তি সম্প্রীতিতে আমরা আজকে কাজ করেছি বলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমার মাতৃময়ী নেত্রী, মাতৃময়ী পরশের স্নেহে দয়াতে আপনারা ভালোবাসেন বলে, আপনারা আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন বলে আজকে দিদি
আমাকে পুনরায় টিকিট মনোনয়ন দিয়েছে। তাই আপনাদের এটা রক্ষা করার দায়িত্ব কর্তব্য। আপনারা শুধু এখানে নয়, পার্শ্ববর্তী এলাকার আত্মীয় স্বজন পরিজন সবাইকে বলবেন একটি ভোট কংগ্রেস সিপিএম এইসব দলকে না দিতে। এটা পঞ্চায়েত লোকসভার ভোট নয়, এটা বিধানসভার ভোট। আগে নিজেরা বাঁচতে হবে। আমাদের বিপদ মুক্ত নিরাপদ থাকার জন্য শ্রেষ্ঠ ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়। সেছাড়া আমাদের কোনো রাস্তা নাই, কোনো বিকল্প পথ নাই। তাই যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই প্রতীককে ভালোবাসা, উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, সর্বধর্মের প্রতীক, একে রক্ষা করতেই হবে। তাছাড়া আমাদের কোনো আর দ্বিতীয় ভাবার অবকাশ নেই। আমি আজকে কথা দীর্ঘায়িত করবো না, আমার গলার অবস্থা ভালো নাই, আর এখনো 10-12 দিন বক্তব্য দিতে হবে। তো গালাটা তো বাঁচে রাখবা হবে না কি? হ্যাঁ, বাঁচে রাখবা হবে না তো কেন্দ্রীয় না ভিডিও। তাই সেই কারণে বেশি কথা আজকে আর কি করা যাবে, পরে ফের মরমে লাঠি খেলা আসা যাবে না, ঠিক আছে? মরমে বড় লাঠি খেলা তো চলে। তাই গতবার তো গন্ডগোল হয়ে গেছিল এখানে, লাঠি খেলা তো দল রাখলে তো হবেই। যাকে আমি আপনাদের অনুরোধ করবো, জায়গাটা খুব ভালো, সুন্দর, কারণ ইতিহাসটা খুব বেশ সুন্দর, খুব সুন্দর গেট গম্বুজ গুলো হয়েছে, ফাঁকা একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ, মনোরম জায়গা একটা। এরকম মাঠ পেলে মনে করে যে একটা মাঠে ঘাসের মধ্যে বসে যায়। তাই আজকে আর কথা দীর্ঘায়িত করবো না। আমি মা বোনেদের, মমতাময়ী মায়েদের বলে যাই, এই ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসে, আমিও ছিলাম বিধানসভায়। উনি বললেন, বাংলার মায়েরা, আমাদের বোনেরা আমার দিকে তাকিয়ে আছে, যদি লক্ষ্মীর ভান্ডারে 2 পয়সা বাড়াতে পারি। কেন্দ্র সরকার টাকা পয়সা দেয় না, কোনো অর্থ দিচ্ছে না, তবু উনি কষ্ট করে, ওনার মন অনেক বড়। আমি আগেই বলেছি যে ওনার হিমালয় সম উচ্চ হৃদয়বান নেত্রী। উনি কি করলেন, উনি অনেক অর্থ অভাব থেকেও কষ্ট করে উনি আবার 500 টাকা আপনাদের জন্য বাড়িয়ে দিলেন। বাড়িয়ে বাড়েননি, বাড়িয়ে তাহলে 500 টাকা বাড়িয়ে দিলেন। ওই 500 টাকা শুধু নয়, আপনাদের মতো অনেক মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিতে যে সরকারকে ওই 500 টাকা 1 মাস বাড়ালো, তার জন্য সরকারকে কত টাকা লাগবে? 15,000 কোটি টাকা লাগবে। তবু উনি করেছেন, করে ফের বলেছেন যে আমি বাড়িয়ে দিলাম ঠিকই, আমি সরকারে এই মে মাসে ক্ষমতায় আসলে আবার আমি লক্ষ্মীর ভান্ডার টাকা মাঝে মাঝে বাড়াতেই থাকবো, চলতেই থাকবো। আর কি বললেন, যে অনেক লোক আমাকে ফোন করে, আমার একটা নম্বর আছে, ওই নম্বরে ফোন করে ঘর চায়। অনেকের কাঁচা বাড়ি আছে, চালের বাড়ি আছে, ওয়েটিং লিস্টের নাম আছে, আমি ঘর পাইনি, ও পেয়েছে, নানান অভিযোগ আছে। তো তারা আমাকে ফোন করে, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো, কেন্দ্র টাকা দিচ্ছে না, ঘরের টাকা সরকার বন্ধ করে রেখেছে। তাই আমি কষ্ট করে গত বছর ধরে নিজে বাংলার টাকায় বাংলার বাড়ি বলে একটা প্রকল্প করেছি। সেই প্রকল্পের অধীনে গরিব অসহায় মানুষ যার ঘর নেই, তারা কিছু 2-10টা করে আমি বুথে বুথে ঘর দেব। কিন্তু পরে ক্ষমতায় আসলে উনি নির্বাচন ইস্তেহারে দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করে গত সপ্তাহ 2 আগে কলকাতাতে বলেছেন, আর রায়গঞ্জে দিদি এসেছিলেন মিটিং করতে, সেদিনও উনি বলেছেন। কি বলেছেন? সেদিন বলেছেন যে আমি পরে সরকারে আসলে যারা আমাকে অনেকে ফোন করেছে ঘর চাই, তাদের জন্য আমি একটা কার্ড পাঠাবো। ওই কার্ডের নাম, যাদের কাঁচা বাড়ি চালের বাড়ি আছে পাইনি, নাম কেটে গেছে বা থাকতেও পাইনি, তারা ওইখানে ফর্ম ফিল আপ করবে। ভোট নাম্বার, মোবাইল নাম্বার লিখবে, আর আমার নবান্নের একটা নাম্বার আছে, মিস কল করবে। ওই মিস কল করলে 3 বার কল আসবে, ফোন আসবে আপনাদের মোবাইলে। সেখানে কি নাম, যে ফোন আসার পরে সরকার এসে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে স্টাফ এসে দেখবে আপনার কাঁচা বাড়ি আছে কিনা, চালের বাড়ি আছে কিনা। যদি থেকে থাকে, বছরে 1 বার ঘর দিচ্ছিল, সেই ঘর লক্ষ কোটি টাকা ফেব্রুয়ারি মাসে বাজেট আমরা পাস করেছি, টাকা ধরা আছে। মে মাস থেকে বছরে 4 বার করে ঘর দিয়ে 2028 সালের মধ্যে সবাইকে ঘর দিয়ে কমপ্লিট করবে। তাই আপনার অধৈর্য হবেন না, বিরক্ত হবেন না, রাগান্বিত হবেন না। ধৈর্যের কোনো বিকল্প নাই, আর ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি পৃথিবী। তাই আপনারা ধৈর্য রাখবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আগামী 23 এপ্রিল নিজেরাই নিজেদের দল, নিজেদেরই স্বার্থে জোড়াফুলটা ইভিএম এর 2 নম্বর বোতাম, এরকম সব জায়গায় 2 নম্বর বোতাম, উপর থেকে 2 নম্বর বোতাম, তৃণমূলে জোড়াফুল দেখবেন, আমার ছবিটা দেখতে পারবেন। ছবিটা ভালো করে দেখে না, ভুলে নিয়ে যাবেন তো, তাহলে কিন্তু মুশকিল, বড় ভুল পড়ে যাবে।
জনপুরটা ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা সেদিন সকাল সকাল উঠে ভোট দিবেন, আনন্দ করে মেয়েরা মহিলারা। তোরা যাবি তো ভোট দিতে? ভোট উঠেছে? তোরা ওঠেনি? ভোট উঠেনি? বেকার তোদের সামনে আমি বক্তব্য দিয়ে ছাড়বো। ভোট উঠলে বলবি, একটা স্লোগান আমি শিখিয়ে দিচ্ছি, বলবি আমরা যদি ভোটার হতাম তাহলে মুশারফ হোসেনকে ভোট দিতাম। ঠিক আছে? তাহলে আমরা সবাই এবার ভোট দিব তৃণমূলের উন্নয়ন, আমাদের উন্নয়নের জন্য। এবারে রিটায়ারের ভোট তৃণমূলের পক্ষে হোক। এবারে লালগঞ্জের নটলার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হোক। এবারের সমস্ত ভোট উন্নয়নের পক্ষে হোক। এটুকু কথা বলে সবাইকে। আচ্ছা, হ্যাঁ, দেব আসছে। কি তোরা দেখতে যাবি? আরে বাবা, খবর পেয়ে গেছে। 13 তারিখে পরশু দিন 2:15 দেব হেলিকপ্টারে নেমে যাবে। হেলিকপ্টারে ওখানে কেউ যাবে না, দয়া করে বিপদে পড়ে যাবে। আপনারা চৌরাস্তার দিকে থাকবেন, বিডিও অফিসের ওই ন্যাশনাল গার্ডে। ওখান থেকে ভোটখোলা গাড়িতে দেব আসবে চৌরাস্তা, এসে আবার থানা মোড় দিয়ে হেলিকপ্টারে চলে যাবে। তো হেলিকপ্টারে আসবে, আপনারা সবাই আসবেন, দেবকে দেখবেন। আর শুধু দেবকে দেখলে হবে না, আমাকে দেখতে হবে। দেব আসছে, আসেন, আপনারা সবাই দেখতে আসবেন, আনন্দ করে আসবেন, সবাই যাবেন, কিন্তু টাইমের মধ্যে আসবেন। দেরি করে গেলে হবে না। হেলিকপ্টার কিন্তু রাইট টাইমে চলে যাবে পরশু দিন। আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবার 13 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে। এটুকু কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, যাদের ভোট বাদ পড়ে গেছে, তারা শুনতে চাইলো। আমি আপনাদের বলবো, দেখেন, বিজেপি একটা চক্রান্ত করে ভোটগুলো বাদ দিয়েছে, যাতে 20-30 হাজার ভোট বাদ করুক আর কংগ্রেস কিছু ভোট কাটুক, যাতে বিজেপি জিততে পারে। চালাকি করে দিয়েছে, কিন্তু এটা আমাদের রুখতে হবে। যারা বাইরে আছে, ভোট না দিতে আসলে কিন্তু বিপদ। তাদের ভোট কিন্তু আবার রোহিঙ্গা বাংলাদেশি বলে ভোট বাদ দিয়ে আবার লোকসভাতে ভোট দিতে দিবে না। তাই যাদের ভোট বাদ দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটের পরে, জানি না অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিনা, করে আমার মনে হয় না শেষ অব্দি বিজেপি এই ভোটগুলো এবার দিতে দেবে। আমি জানি না দিবে কিনা, ট্রাইব্যুনালে সম্ভাবনা খুব কম আমার মনে হচ্ছে। হতাশ হবেন না, বিব্রত হবেন না। মুখ্যমন্ত্রী বলেছে যাদের ভোট বাদ দিয়েছে আমরা সুপ্রিম কোর্টে কেসে লড়ছি। প্রয়োজনে ভারতবর্ষের সবচেয়ে বড় উকিল ধরে, যা যদি 50-100 কোটি টাকাও খরচ হয়, আমরা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনবই, এনে আবার আমরা এই ভোটগুলো উঠিয়ে দিব। তাহলে সবারই ভোট উঠে যাবে, চিন্তা করবেন না। এখন যেতে হবে না, কিন্তু ওই যারা ভোট দিতে আছে, যারা দিবে না তাদের কিন্তু বিপদ হবে। তারা কিন্তু আসবে না, কোনো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু যারা ভোট দিবে না তাদের জন্য, শুনেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারবে না, আমরা আছি। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিতে গেলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে, আমরা সেটা মানব না। আর দিদি ছাড়া কেউ লড়াই করতে পারবে না। আর যারা বাইরে আছে, একজনও যদি বাইরে থাকে মনে হয়, তাদেরকে আসতে বল। ট্রেন না পেলে হেঁটে আসবে, বাসে আসবে, তাদের দিবে। কারণ মানে আমি কথার কথা বলছি, কারণ সে না দিলে তাকে বলবে সে বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা, সে ভোট তুলে রেখেছিল, তাকে আবার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। আপনাদের না নিয়ে গেলেও, তাই আপনারা সেটা আনেন, সবাইকে ভোটগুলো দিয়ে আনেন। এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি।